আসতে কোনো সমস্যা হয়নি তো? নাজমা বেগম হাসজ্জ্বল জবাব দেন। আরে না, বাস থেকে নামার আগে করিম ভাইয়ের ফোন পেয়ে আর কোনো অসুবিধাই হয়নি। মহিমা বেগম স্বস্তির নিঃশ্বাস নিয়ে হিয়ার কোল থেকে হায়াতকে নিয়ে তার মেয়ে ও মেজামাইকে উদ্দেশ্য করে বলে, রীতি, সায়ান, দেখো নাজমা হচ্ছে আমার চাচাতো বোন, মানে আমার আপন বোনের মতোই। এরা তিতির ও হিয়াকে দেখিয়ে, এরা হচ্ছে নাজমার মেয়ে ও ছেলের বউ। আমার কোলের এই ছোট্ট বাচ্চাটা হিয়ার 4 মাসের মেয়েটা হায়াত। বাচ্চাটার কথা শুনে ঋতিকা বাচ্চাটার কাছে গিয়ে হাত ধরে আদর করলেও কোলে নিল না। ব্যাপারটা সায়ানের কাছে ভালো লাগলো না। দিন দিন ঋতিকার ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করছে সায়ান। তার স্ত্রী তো এতটা হৃদয়হীনা কখনো ছিল না। সায়ন এবার নিজে গিয়ে হায়াতকে কোলে নিল। বাবাহীন মেয়েটা সায়ানের কোলে গিয়ে একদম বুকের সাথে মিশে আছে। সায়ান ও ঋতিকার ছেলে রিয়ানও ছোট বাচ্চা দেখে বারবার কোলে নিতে চাইছে। পরিচয় পর্ব কুশলাদি শেষে মহিমা বেগম তিতিরদের রেস্ট নেওয়ার জন্য গেস্ট রুম দেখিয়ে দেয়। একটু পরেই দুপুরের খাবারের জন্য সবাই একত্রিত হবে। গেস্ট রুমটা মাশরিফের রুমের পাশে। নাজমা বেগম ভুল করে মাশরিফের রুমের দরজায় হাত দিলে ঋতিকা পেছন থেকে এসে বলে, ওটা গেস্ট রুম না আন্টি, ওটা আমার ভাইয়ের রুম, পাশেরটা গেস্ট রুম। নাজমা বেগম ঋতিকার কথায় পেছনে ঘুরে তাকিয়ে হালকা হেসে বলেন। পাশাপাশি রুম তো, তাই বুঝতে পারিনি। প্রত্যুত্তরে ঋতিকা জোরপূর্বক হাসে। নাজমা বেগম ঋতিকার মনোভাব বুঝতে না পারলেও তিতির ঠিকই বুঝতে পেরেছে। ঋতিকা যে তাদেরকে ভালোভাবে নিচ্ছে না তা তার কথার ধাঁচে পরিলক্ষিত। তিতির মা ও হিয়াকে নিয়ে গেস্ট রুমের ভিতরে চলে গেল। দরজা লাগিয়ে তিতির বলে, সবাই যে আমাদের ভালোভাবে গ্রহণ করছে না তা লক্ষ্য করেছো? নাজমা বেগম ভ্রু কুচকালেন। কই, কে ভালোভাবে গ্রহণ করেছে না? কেন? মাহিমান্টির মেয়ে, কথা তো একটু সুন্দর করেও বলা যায়। বাদ দে তো, আমরা এসেছি কিছু সময়ের জন্য। হঠাৎ করে মায়ের বাপের বাড়ির আত্মীয় দেখলে অন্যরকমই লাগে। তাছাড়া মহিমা আপাকে তো বাবা চাচারা মেনে নেয়নি। মেয়েটার মনে হয়তো তা নিয়ে কোনো তিক্ততা আছে। মায়ের অকাট্য যুক্তিতে তিতিরের আর যুক্তি স্থাপন করতে ইচ্ছা হলো না। হাত মুখ ধুয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। খাবার টেবিলে ওরা সবাই খেতে বসেছে। নাজমা বেগম মাশরিফকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করেন, আপা, মাশরিফ কই? ওকে তো দেখছি না। মাশরিফের কথা উঠতেই তিতিরের হাত থেমে গেল আর ঋতিকার কপাল কুঁচকে গেল। মহিমা বেগম জবাবে বলেন, ওর তো ছুটি পড়েনি, ছুটি পড়লেই আসে। এবার ঋতিকা প্রশ্ন করে, আন্টি, আপনি আমার ভাইকে চেনেন? ঋতিকার সন্দিহান প্রশ্নের মানে নাজমা বেগম ধরতে পারলেন না। তিনি সরল মনে বলতে থাকেন, মাশরিফের মাধ্যমেই তো এত বছর পর আমাদের সাক্ষাৎ হলো। ছেলেটা আমাদের কত সাহায্য করেছে জানো? ফরিদপুরে আমাদের বাড়ি বিক্রি করতেও মাশরিফ অনেক সাহায্য করেছে। তিতলিকে ময়মনসিংহতে ট্রান্সফার হতেও সাহায্য করেছে। ঋতিকা আবারও প্রশ্ন করে, ও আচ্ছা, কিন্তু ভাই আপনাদের চিনল কিভাবে? এক ঝড় বৃষ্টির রাতে মাশরিফ আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তাছাড়া আমাদের মেয়ের জামাইও তো আর্মিতে ছিল, ওভাবেই। আর্মিতে ছিল মানে? এখন নেই? ঋতিকার পাল্টা প্রশ্নে নাজমা বেগম চুপসে যান। তিনি বুঝতে পারলেন তার এখন রাহানের ব্যাপারটা উল্লেখ করা উচিত হয়নি। এদিকে তিতির মায়ের এই সবাইকে আপন ভাবার স্বভাবটার জন্য মাঝে মাঝে বিরক্ত হয়। ঋতিকার প্রশ্নের জবাবে তিতির বলে, না আপু, আমার হাজবেন্ড আর এই দুনিয়াতে নেই। কথাটা শোনার জন্য ঋতিকা ও সায়ান কেউই প্রস্তুত ছিল না। ঋতিকা চুপ করে যায়। টেবিলের মহল অনুকূল করতেই মহিমা বেগম বলেন, বাদ দাও তো সব, খাওয়ার সময় খাও, এত কথা কিসের? আর তুইও তো রীতি, এত প্রশ্ন কেন করতে হবে তোর? ঋতিকা মায়ের বিরক্তি দেখে আর কথা বাড়ায় না, চুপচাপ খেতে থাকে। খাওয়া দাওয়া পর্ব শেষে প্রায় অনেকটা সময় গল্পগুজবে চলে যায়। ঘড়ির কাঁটা যখন 5টার ঘরের কাছাকাছি তখন নাজমা বেগম বলেন, আপা, আজকে আমাদের যেতে হবে, সন্ধ্যা নেমে যাচ্ছে। মহিমা বেগম ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে বলেন, না, আজ কোথাও যাওয়া চলবে না। আজকে তোরা থেকে যা, কালকে যাস। আগামীকাল সায়ান তোদের পৌঁছে দিয়ে আসবে। এরই মধ্যে তিতির ইতস্তত করে বলে, আন্টি, আমার সকালে ক্লাস আছে, আমরা আজই একা একা যেতে পারবো, আর সমস্যা হবে না। তাছাড়া বেশি সময় তো লাগবে না, 2.5-3 ঘন্টা লাগবে সময়। কিন্তু মহিমা বেগম একদম নারাজ। তিনি তার কথায় অটল। না বাবা, একদিন ক্লাস মিস দিলে কিছু হবে না, বন্ধুদের থেকে নোটস নিয়ে নেবে। এই সন্ধ্যা করে তোদের আমি ছাড়ছি না। তিতির কয়েকবার বুঝিয়েও সুবিধা করতে পারল না। মহিমা বেগম বাধ্য করলেন আজ থেকে যেতে। এদিকে ঋতিকার ভালো লাগছে না। সে মায়ের সাথে কথা বলার পরিবেশ খুঁজছে, কিন্তু মনে হচ্ছে আজও হবে না।
ঋতিকার অস্থিরতা সায়ান বেশ অনেকটা সময় ধরে লক্ষ্য করছে। সায়ান কাজের বাহানায় ঋতিকাকে একটু ঘরে আসতে বলে আসর ছেড়ে উঠে গেল। ঋতিকা পিছু গেলে সায়ান দরজা লক করে ঋতিকাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? সকাল থেকে তোমাকে কেমন অস্থির লাগছে? ঋতিকা আমতা আমতা করে বলল, কই কিছু না তো, কি হবে আবার? তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? মনে কিছু থাকলে বলো তো। ঋতিকা কিয়ত মৌন রয়, নিজের মস্তিষ্কের শব্দগুচ্ছ একটু গুছিয়ে নিয়ে বলে, আসলে আমি মায়ের সাথে কাশফার সম্পর্কে কথা বলতে চাইছিলাম। কাশফার নামটা শুনেই তৎক্ষণাৎ সায়ানের কপাল কুঁচকে গেল। কাশফার সম্পর্কে কি কথা? কাশফা ও মাসফির বিয়ে নিয়ে। কথাটা শোনা মাত্রই সায়ান উত্তেজিত হয়ে খানিক উঁচুস্বরে বলে ওঠে, হোয়াট? কাশফার ও মাসিমের বিয়ে? সেই দিন মাসিফ তোমাকে ক্লিয়ারলি বলে দিয়েছিল যে কাফসানকে পছন্দ করে না এবং বিয়েও করবে না। সায়ানের উচ্চস্বর শুনে ঋতিকা ইশারায় সায়ানকে শান্ত হতে বলে, অতঃপর বলে, এখন ভালো না বাসলে যে বিয়ে করতে পারবে না এমন তো কোনো কারণ নেই। সবাই কি লাভ ম্যারেজ করে নাকি? পারিবারিক পছন্দেও তো বিয়ে করে। তাছাড়া কাশফা যেহেতু মাশরিফকে পছন্দ করে, তাহলে বিয়ে করতে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় তুমি জানো না? মাসিফ চায় না কাশরাফকে বিয়ে করতে, তারপরও তুমি জোর করছো। তোমাকে বারবার মানা করি ওই মেয়ের সাথে যোগাযোগ না করতে, তাও তুমি শোনো না। মেয়েটা যে প্রতিনিয়ত তোমাকে বোকা বানাচ্ছে ও ব্রেন ওয়াশ করছে, তা তো তুমি বুঝতে পারছো না। ঋতিকা বিরক্ত হয়ে বলল, আমি ছোট বাচ্চা না যে বুঝবো না, বরং তোমরা বুঝো না। বাদ দাও, আমি মায়ের সাথে কথা বলবো। যা খুশি করো, আমার মনে হয় না মা রাজি হবেন। দেখা যাক। এই বলে ঋতিকা দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। পেছনে সায়ান হতাশ নিঃশ্বাস ছাড়ে। সন্ধ্যার চা নাস্তা ও আড্ডা শেষে মহিমা বেগম বিশ্রামের জন্য নিজের ঘরে গিয়ে সবে বিছানায় কাত হয়েছেন, তখনই ঋতিকা হাজির। ঋতিকা এসে মহিমা বেগমের পাশে বসে। মহিমা বেগম জিজ্ঞাসা করেন, কিছু বলবি? ঋতিকা কিভাবে শুরু করবে তাই ভাবছে। মেয়ের থেকে কোনো জবাব না পেয়ে মহিমা বেগম বলেন, হাঁটুতে খুব ব্যথা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়েছে যে, সাথে কোমর ব্যথা তো আছেই। ঋতিকা এবার বলে, মা, আমি তোমাকে মুভ লাগিয়ে দেই? দিবি? দে তাহলে। ঋতিকার ওয়ার্ড্রপের ড্রয়ার থেকে মুভ মলম বের করে মায়ের হাঁটুতে ও কোমরে লাগিয়ে দিতে দিতে বলে, মা, ভাইয়ের বিয়ের জন্য কিছু ভাবলে? মহিমা বেগম একটু আরাম পেয়ে চোখ বুজেই জবাব দেন, এখনো ভাবিনি, ওর যখন বিয়ে করার হবে তখন তো বলবেই। তা বললে কি হয় মা? ও তো এখন ভালো চাকরি করে, সেখানে পদোন্নতিও হয়েছে। এখন তো তার বিয়ে করার দরকার। তাছাড়া তোমার বয়স হয়েছে, আমিও দূরে থাকি, তুমি কোয়ার্টারে একা একাই থাকো। সাথে যদি ছেলের বউ থাকে তাহলে তো আর সমস্যা হয় না। ওদিকে মাশরাফেরও তো টেনশন হয়। বিয়ে করে বউ এখানে রেখে গেলে তারপর ওরও ওইখানে টেনশন কমলো, আর তুমিও একজন সঙ্গী পেলে। কথাটা মন্দ বলিসনি, কিন্তু ওরও তো একটা প্রিপারেশন আছে, যখন মনে হবে বলবে। আমার চাকুরি যতদিন আছে ততদিন আমি একাই সামলে নিব। ঋতিকা তার মায়ের কথা শুনতে নারাজ। সে নাছরবান্দার মতো বলে, আমারও তো চিন্তা হয়, তোমার জামাইয়ের চাকরির জন্য এসে থাকতেও পারি না, আবার তোমার চাকরির জন্য তোমাকেও নিতে পারি না। মাশরাফের বিয়েটা এবার এলে দিয়ে দিলে ভালো হয়। আর মেয়ে তো আমাদের কাছেই আছে, চেনা জানার মধ্যে। ঋতিকার প্রস্তাব শুনে মহিমা বেগম ভ্রু কুচকালেন, অতঃপর চোখ খুলে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, বুঝলাম না, তুই কি তিতিরের কথা বললি? মায়ের হঠাৎ করে তিতিরের প্রসঙ্গ তোলাতে ঋতিকা অবাক হয়। সে উত্তরে বলে, তিতিরের কথা কেন বলতে যাব? আমি তো কাশফার কথা বলছিলাম। কাশফা? মহিমা বেগমের হতচকিত প্রতিক্রিয়াতে ঋতিকা সন্দিহান কণ্ঠে শুধায়, তুমি হঠাৎ তিতিরের কথা কেন বলছো? ও তো বিবাহিত, আবার বিধবাও। একজন বিধবার সাথে আমার ভাইয়ের বিয়ের কথা কেন বলবো? মেয়ের প্রত্যুত্তরে মহিমা বেগম মোটেও সন্তুষ্ট হলেন না। তিনি সন্দিগ্ধ কণ্ঠে বললেন, কেন? বিধবা হয়েছে তো কি হয়েছে? ঋতিকার যেন কৌতুক এলো। সে হাস্যরসে বলল, বিধবা হয়েছে তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভাইয়ের জন্য বিধবা মেয়ের কথা আমি কেনই বা বলবো? আমার ভাই কি কোনো দিক দিয়ে কম? রাজপুত্রের মতো ভাই আমার, ওর জন্য তো রাজকন্যাই খুঁজবো। রাজকন্যা বলতে কাশফা? হ্যাঁ। মেয়ের কথায় মহিমা বেগম তাচ্ছিল্য হাসলেন, অতঃপর বললেন, তোমার ভাই মেজর, তাই না হয় রাজপুত্র বলছো, তবে কাশফা কি করে? সে কি এমন করেছে যার কারণে তাকে রাজকন্যা বলছো?
প্রতিটা মেয়ে তার বাবা মায়ের কাছে রাজকন্যা, কিন্তু অন্য কারো কাছে রাজকন্যা মানে সে বিশেষ কিছু তো অবশ্যই। বলো, সে কি কোনো মহৎ কার্য সাধন করে ফেলেছে যার দরুন তুমি তাকে রাজকন্যা বলছো? ঋতিকা থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলে, আমি সেটা বোঝাইনি তো মা। আসলে আসলে কি? তোমার কথার ধরন আমি বুঝতে পারছি না। যা বলবে স্পষ্ট করে বলবে, ঘোর পেচ লাগানো কথা আমি বুঝি না। ঋতিকা অবাক হচ্ছে। তার মায়ের কথার ধাঁচ হঠাৎ বদলে গেল কেন তা সে বুঝতে পারছে না। মা, তুমি এভাবে বলছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? আমি কি ভুল কিছু বলেছি? তোমার কি মনে হয়? ঋতিকা কিয়ৎক্ষণ হতভম্ব দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে থাকে, তারপর বলে, আমি যদি ভুল কিছু বলি তাহলে বলো। সে না হয় পরে বলবো, আগে তুমি তোমার কথা শেষ করো। যা বলতে এসেছো শুধু সেটুকুই বলো। ঋতিকা লম্বা শ্বাস ফেলে বলে, তুমি তো জানো মা, কাশফা ভাইকে পছন্দ করে। তাছাড়াও চেনা জানার মধ্যে ভালো মেয়ে, আর পরিবারও ভালো। তাই বলছিলাম কি, ভাই ও কাশফার বিয়ের কথা যদি আগানো যায়। এবার মহিমা বেগম বললেন, এই তো সরাসরি বলেছ। মায়ের প্রত্যুত্তরে ঋতিকা কিঞ্চিত খুশি হয়, কিন্তু পরক্ষণে তার হাসি মিলিয়ে যায়। মহিমা বেগম বলেন, আমার জবাব হচ্ছে না। কাশফা তোমার কাছে ভালো মেয়ে মনে হয়, কিন্তু আমার ও মাশরিফের কাছে ভালো মেয়ে কিনা তা তো তুমি জানো না। তাছাড়া তোমার পছন্দ হলেই তো হবে না, যে বিয়ে করবে তারও তো পছন্দ করতে হবে। তার পছন্দই সর্বাধিক গ্রহণযোগ্য। মাশরিফ সাফ সাফ মানা করে দিয়েছে সে কাশফাকে বিয়ে করতে চায় না। কাশফাকে ওর পছন্দ না, ওর অন্য কোথাও পছন্দ আছে। তাই তুমি কাশফার কথা কখনো না তুললেই আমি খুশি হব। ঋতিকা হতবাক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে আছে। তার মা এই মুহূর্তে কি বলল তা সে বুঝতে পারলেও মেনে নিতে পারছে না। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। তুমি সত্যি বলছো মা? মাশরুফের সত্যি কি অন্য কোথাও পছন্দ আছে? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ? ঋতিকা চুপ হয়ে কিছুটা সময় বসে রইল। মহিমা বেগমের মেয়ের মুখচ্ছবির প্রতিক্রিয়া দেখে আর কিছু বললেন না। ক্লান্তিতে তার ঘুম ধরে যাচ্ছিল, কিন্তু এখন মেয়ের কথাতেই ঘুম উড়ে গেছে। আজানের ধ্বনি ধরণীতে প্রতিফলিত হচ্ছে। মহিমা বেগম শোয়া থেকে উঠে অর্ধশোয়া হয়ে বসলেন। আজান শেষ হলে ঋতিকা হুট করে জিজ্ঞাসা করে, যদি ভাইয়ের অন্য কোথাও পছন্দ থেকেই থাকে, তাহলে তুমি একটু আগে তিতিরের কথা কেন বললে? মহিমা বেগম আর কথার ঘোরপ্যাচ চাইলেন না। তিনি এবার সরাসরি জবাব দিলেন, তিতিরকেই মাশরিফ পছন্দ করে, আমাকে সেটাও জানিয়েছে ও। ঋতিকা যেন বাকরুদ্ধ হয়ে গেল, কি বলবে ভেবে পাচ্ছে না। মহিমা বেগম আবারও বললেন, তিতির বিধবা এটা জেনেই আমার ছেলে ওকে ভালোবেসেছে। তাই তিতিরকে কোনো রাজকন্যা না হলেও চলবে। তিতির যেমন ওকে আমার ছেলে তেমনই ভালোবেসেছে। তোমার এতে আপত্তি থাকলেও কিছু করার নাই। আমারও তিতিরকে বেশ পছন্দ হয়েছে। তোমার যদি আর কিছু বলার থাকে তবে বলতে পারো, তবে কাশফার ব্যাপারে না, এবং তিতিরকে কেন পছন্দ করলো সেটার ব্যাপারেও না। সারাদিনে আমি অনেক ক্লান্ত। মায়ের কথার ধাঁচ বুঝে ঋতিকা চুপচাপ উঠে আসলো। নিজের ঘরে এসে বিছানায় মাথা নিচু করে বসলো। সায়ান চোখের উপর হাত দিয়ে শুয়েছিল, আর রিয়ান ড্রয়িং রুমে কার্টুন দেখছে। ঋতিকার উপস্থিতি টের পেয়ে সায়ান এই অবস্থাতেই জিজ্ঞাসা করে, কি বলবো মা? ঋতিকা শুনেও কোনো জবাব দেয় না। প্রায় মিনিটখানেক সময় অতিবাহিত হওয়ার পর সায়ান জবাব না পেয়ে উঠে বসে। তারপর স্ত্রীর কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে শুধায়, কি হলো এমন থম মেরে বসে আছো? কি হলো এমন থম মেরে বসে আছো কেন? মা কি বললে, রাজি না? ঋতিকা সায়ানের দিকে ঘুরে তাকালো। ঋতিকার চোখের ভাষাতে সায়ান হতাশা দেখতে পেল। সায়ান উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে, বলো না, কি বলেছে মা? কাশফাকে মায়ের ও ভাইয়ের পছন্দ না, তাদের ওই বিধবা তিতিরকে পছন্দ। সায়ান কিঞ্চিত অবাক হয়, কিন্তু ঋতিকার কণ্ঠে হতাশার সম্পূরক তাচ্ছিল্যতা প্রতীয়মান। আমি তোমাকে আগেই বলেছিলাম কাশফার কথা বলো না, কিন্তু কিন্তু তিতিরকে পছন্দ শুনে অবাক হলেও ভালো লাগছে। মেয়েটাকে দেখে ও জীবনে ঘটে যাওয়া সব শুনে মনে হলো মেয়েটার সহজ শক্তি, মাশাআল্লাহ। ওর সাথে ভালো কিছু হোক তা আমিও মন থেকে চাই। মাশরিফও যে ওকে পছন্দ করে তাতে গর্ববোধ হচ্ছে যে আমার শ্যালকের চিন্তাধারা গতানুগতিক ধারা থেকে ভিন্ন। ঋতিকা তার স্বামীর থেকে এরূপ জবাব আশা করেনি। আজ সবাই তাকে হতাশ করছে। ঋতিকা এবার রূঢ় স্বরে বলল, ওই মেয়েটার বিয়ের পরপরই স্বামী নিখোঁজ হয়ে মারা যায়।
তারপর বাবা, ভাই, শ্বশুর সবাই একে একে অল্প সময়ের ব্যবধানে পরলোক গমন করেছে। তাহলে বুঝতে পারছো? সায়ান ভ্রুকুটি করে বলে, কি বুঝবো? ওই তিতির নামক মেয়েটা একটা অলক্ষী। আমার ভাইয়ের জীবনে আসলে ওর জীবনটাও ধ্বংস করে দিবে। ঋতিকার এমন আকস্মিক উদ্ভট কথায় সায়ান কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। এত আধুনিক চিন্তাধারার ঋতিকাও এসব বলছে, তার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। রাতের খাবারের শেষে তিতির গেস্ট রুমে যাওয়ার সময় দেখলো পাশের ঘরটা মানে মাশরিফের ঘরটা খোলা। উত্তেজিক এই সমীকরণের রূপালী রঙের পর্দাগুলো উঠছে। আজ অনিল যেন একটু বেশি আন্দোলিত। ঘরের ভেতর থেকে খুটখাট শব্দ আসছে। তা শুনে তিতিরের মনে কৌতূহল জন্ম নিল। কৌতূহল বশত সে সেদিকেই অগ্রসর হলো। ঘরের ভেতর গিয়ে কাউকে দেখতে না পেয়ে যেখান থেকে শব্দের উৎস সেদিকে গিয়ে দেখে ঋতিকার ছেলে রিয়ান আলমারির পেছনে উকিঝুঁকি দিচ্ছে। তিতির সামান্য ভ্রুকুটি করে বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, কি করছো তুমি বাবু? কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে রিয়ান হকচকিয়ে পেছনে ঘুরে তাকায়। আমার রিমোট কন্ট্রোল আর্মি কারটা মামার আলমারির নিচে চলে গেছে। ওটারে অ্যান্টেনার সাথে কিছু একটা বেজে গেছে, আসছে না। আচ্ছা, আমি এনে দিচ্ছি। এই বলে তিতির রিয়ানকে সাইড করে নিজেই মেঝেতে বসে আলমারির নিচে হাত দিয়ে উকিঝুঁকি দিয়ে অনেক কষ্টে রিয়ানের আর্মি ট্রাকটা আনতে সমর্থ হয়। ট্রাকটা হাতে পেয়ে রিয়ান তো বেজায় খুশি। সে উৎফুল্ল চিত্তে লাফিয়ে বলে উঠল, থ্যাংক ইউ আন্টি, তুমি খুব ভালো আন্টি। তিতির মুচকি হাসি দিয়ে রিয়ানের মাথায় হাত বুলিয়ে বলল, যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, এখনো খেলতে হবে না। রিয়ান অবাক হয়ে বলল, মাত্রই তো 9:30 বাজে, এত তাড়াতাড়ি কি ঘুমায়? আম্মু এখন সিরিয়াল দেখছে, তাই ঘুমোতে এখন 11টা বাজবে। তোমার আম্মু সিরিয়াল দেখছে, তুমি তো আর দেখছো না, তুমি গিয়ে ঘুমাও। না বাবা, আম্মু যখন সিরিয়াল দেখে তখন আমি আর বাবা আম্মুর সামনে থাকি না। আম্মু এক এক সময় এক এক রিয়াক্ট করে। রিয়ানের অভিযোগের স্বর শুনে তিতির হেসে ফেলল। অতঃপর বলল, বাচ্চাদের বেশি রাত জাগতে হয় না, জলদি ঘুমিয়ে পড়ো কেমন? রিয়ান মাথা দুলিয়ে হাসে। তিতিরও মুচকি হেসে চলে যেতে ধরলে ওয়ার্ড্রপের উপর একটা মিডিয়াম সাইজের ডুয়েল ছবির ফ্রেম দেখে। ফ্রেমটাতে দুইজনকে আর্মি পোশাকে দেখা যাচ্ছে। তিতির হাত বাড়িয়ে ছবির ফ্রেমটা নিল। একটাতে মাশরিফ, আরেকটা ছবি একটু পুরনো, কিন্তু ছবির লোকটাকে তিতির চিনতে পারছে না। দুইটা ছবির স্টাইল একই, দুজনাই স্যালুটের ভঙ্গিতে দাঁড়ানো। ছবি দুটো দেখেই হঠাৎ কেন জানি তার হৃদমাঝারে সূক্ষ্ম কম্পনের সৃষ্টি হয়। একধানে ছবি দুটোর দিকে কিছু সময় নেত্র স্থির রাখে। এত মুগ্ধতা ও শ্রদ্ধাবোধ যেন শিরায় শিরায় অনুভূত হচ্ছে। রিয়ান রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশে তাকিয়ে তিতিরকে ছবির ফ্রেম হাতে দেখে বলে ওঠে, আন্টি, ওটা নানা ভাই ও মামার ছবি, মামা খুব শখ করে ফ্রেম করে রেখেছে। রিয়ান বলাতে তিতির মুচকি এসে ফ্রেমটা রেখে রিয়ানের কাছে এসে ঘরটা থেকে বের হতে নিবে, তখনই ঋতিকা আসে। ঋতিকা গম্ভীর স্বরে রিয়ানকে বলে, তুমি এখানে কেন এসেছো? মানা করেছি না? যাও ড্রয়িং রুমে খেলো গিয়ে। আম্মু, আমার গাড়িটা। যাই হোক, যাও বলছি। শেষোক্ত কথায় ধমকে উঠলে তিতিরের কাছে খারাপ লাগে। রিয়ানের মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেস্ট রুমে চলে যায়। সকালবেলা খুব তাড়াতাড়ি নাস্তা শেষ করে ওরা বেরোনোর জন্য প্রস্তুতি নেয়। মহিমা বেগম ঋতিকারাও ফিরে যাবে। ওদের বেরোনোর আগে সেখানে কাশফা এসে হাজির। কাশফা সবাইকে বের হওয়ার প্রস্তুতিতে দেখে অবাক হয়ে বলে, তোমরা চলে যাচ্ছ? কাশফাকে দেখে ঋতিকা মাথা নিচু করে রাখে। মহিমা বেগম জবাব দেন, হ্যাঁ, এখনই চলে যাব। কাশফা মনক্ষুণ্ণ হয়ে বলে, আমি ভাবলাম তোমরা আজও থাকবে। এরপর মহিমা বেগমকে উদ্দেশ্য করে বলে, আন্টি, তোমার তো আজকে ছুটি, তবে আজ চলে যাচ্ছ কেন? রিয়ানের স্কুল আছে, তাছাড়া আমরা এখানে একটা কারণে এসেছিলাম। তারপর ওরা বেরিয়ে পড়ে। সারা পথ ঋতিকা চুপ করেছিল এবং তিতিরদের বিদায় দেওয়ার সময়ও কেমন গম্ভীর ও মৌন ছিল। সুজন পলাশরা আজ টেরোরিস্টদের ক্যাম্পে গিয়েছে। টেরোরিস্টদের একজন বলে ওঠে, কোনো খবর পেলে? আমাদের গুপ্তচর তো কিছু বলেছে। কি করেছেন স্যার? আমরা ঢাকা থেকে কাইলকা আইলাম, তারপর আপনাকে খবর পাইয়া এখানে আইলাম। ওই আমার ময়না পাখিটা যে কই গেছে খুঁজতেই পাইলাম না, তারপরে আবার পুলিশের দৌড়ানিও খাইছি। সুজনের কথা শুনে একজন বিরক্তি নিয়ে বলে ওঠে, তোমাদের ওই ময়না পাখি না কোকিল পাখি যাই থাকুক, ওইসব ভুলে যাও, কাজের কথায় আসো। একবার যখন আমাদের সাথে ইনভলভ হয়েছো তখন আর নিস্তার নাই। মৃত্যু পর্যন্ত আমাদের সাথেই কাজ করতে হবে। সামনে মৃত্যু দেখলেও গাদ্দারি করা যাবে না। কিন্তু তোমাদের স্বভাবে এখনো লয়ালিটি দেখা যায় না। নিজের নিঃস্বার্থ নিয়ে পড়ে আসো, কাজের কথা ভাবো। মোটা অঙ্কের টাকা তো ঠিকই নিচ্ছ, কাজের কথা তো কিছুই করছো না। তোমাদের বলা হয়েছিল
মেজর মাশরাফির পরিবারকে খোঁজ খবর নিতে, কিন্তু তোমরা নিবে নিবে বলে আর নিল না, তাই বাধ্য হয়ে আমরাই খোঁজ নিচ্ছি। অনেক কিছুই জানলাম, এখন বোঝার বাকি। সুজন ও পলাশ আমতা আমতা করে মাথা নিচু করে নিল। ওরা নিজেদের গাফিলতির ব্যাপারে তো জানেই। তখন আরেকজন বলে, আরেকটা কাজ দেব, করতে পারবে? জি স্যার, পারুম। কোন খালি? টাঙ্গাইলে দুজন মেজরের বাড়ি, মেজর মাশরাফি ও মেজর অভি। শুনেছি ওরা বন্ধু। মেজর মাশরাফির পরিবার গতকাল টাঙ্গাইলে এসেছিল, তারপর আবার চলে গিয়েছে। শুনেছি মেজর মাশরাফির মা মির্জাপুর থাকে আর বোন ঢাকায় থাকে। শুনেছি বনানীতে। এখন তোমাদের মির্জাপুর যেতে হবে। স্যার, মির্জাপুরের কোথায়? ক্যাডেট কলেজের ভেতরে। কলেজের ভিতরে কি ঢুকতে দিব? ওখানে ঢোকা কষ্টকর, তবে পেছনের দিকে একটা গেট আছে যা দিয়ে লোকালয়ের মানুষজনের মাঝে মধ্যে যাওয়া আসা করে। পিছনের দিকেও দারোয়ান থাকে, জিজ্ঞেস করে যেতে হয়। আচ্ছা স্যার, আপনারা চিন্তা করেন না, আমরা একবার ঠিকমতো কাম করমু। এখন করতে হইব কি মাইরালামু নাকি? টেরোরিস্ট লোকটা দ্রুত বলে ওঠে, না না, একদম না, নজর রাখবে। মিনিটে মিনিটে খবর দিয়ে মেজর মাশরাফিকে হাতের মুঠোয় আনতে হবে। আর হ্যাঁ, মেজর মাশরাফিদের বাড়ির কাল কয়েকজন গেস্ট এসেছিল। গুপ্তচর বলল ওরা নাকি আগে কখনো আসেনি। বাকি খোঁজখবর নিতে হবে। 2 দিন আগেও আমাদের এক মেম্বার আর্মিদের গুলিতে নিহত হয়েছে। ওরা এখন সাইলেন্টলি অ্যাটাক করছে, তাই আমরা সিলেটের দিকে শিফট হতে যাচ্ছি। চট্টগ্রাম বন্দর খাগড়াছড়িতে এখন ওদের টল বেড়ে গেছে, ওখানে অপারেশন বেড়ে গেছে। 3 মাস আমাদের 3 জন মেম্বার কমে গেছে। এসব হিসাব তো আমাদের নিতেই হবে। তাই নেক্সট টার্গেট সাধারণ মানুষদের সাথে মিলেমিশে চলা, সাধারণ ঘরে বিয়ে করা। আমাদের নকল জাতীয় পরিচয়পত্র তো আছেই। পলাশ জবাব দেয়, চিন্তা করেন না স্যার, মনে করবেন আপনার কাজ হয়ে গেছে। সপ্তাহখানেক পর কাশফা এতদিন ঋতিকার সাথে যোগাযোগ করতে পারেনি। ফোন বন্ধ পায় বারবার। আজ কল ঢুকেছে, সে অপেক্ষা করছে কখন ঋতিকা ফোন রিসিভ করবে। এদিকে ঋতিকা এতদিন পর নিজের সিম কার্ড লাগিয়ে কাশফাকেই ফোন করতে দেখে হতাশ নিঃশ্বাস ফেলল। অতঃপর বাধ্য হয়ে ফোন রিসিভ করলো। এই রীতি আপু, কি হয়েছে তোমার? সেই দিনের পর থেকে তোমার ফোন বন্ধ কেন? কতবার কল করেছি জানো? তোমাকে মেসেঞ্জারও পাচ্ছি না। ঋতিকা আমতা আমতা করে মিথ্যে বলল, ফোন নষ্ট হয়েছিল তাই আর কি। ও আচ্ছা, শোনো, আন্টিকে বলেছিলে? বললো কবে প্রস্তাব পাঠাবে? কয়েকদিন পর সেকেন্ড ইয়ারে উঠবো, বাড়িতে বিয়ের কথা বলছে। আমি তোমার ভাইয়ের কথা বলে রেখেছি, এখন তোমরা প্রস্তাব পাঠালেই হলো। ঋতিকা এবার গভীর শ্বাস ফেলে বলল, সরি কাশফা, মা রাজি না আর ভাইও না। মায়ের ও ভাইয়ের দুইজনেরই তিতির মেয়েটাকে পছন্দ। ভাই মেয়েটাকে ভালোবাসে। কাশফা হতভম্ব হয়ে বলে, তিতির মানে ওই দিন আসলো ওই মেয়েটা? হ্যাঁ, বিধবা মেয়েটা। অবশ্য যেই দুটো মেয়ে এসেছিল মানে ননদ ভাবি, দুটোই বিধবা। ননদটাই তিতির, ওকেই ভাইয়ের পছন্দ। এই জন্য বিধবা? আমার ভাইয়ের পছন্দ এত নিচে কেন? বিধবা মেয়েকে ভালোবেসে বসেছে। এই মেয়ের সাথে পরিচয় হলো কিভাবে? আর এত বছর পর আন্টির বোনকে খুঁজে পাওয়া? তোমার ভাইকে সামলাও আপু। কি করব বোন? শুনেছি তিতিরকে মাশরিফ চিনে। মাশরিফের সিনিয়র মেজর রায়ান না রিহান যেন, সে নিখোঁজ হওয়ার পর তার বাসায় গিয়েছিল তখন থেকে। নিখোঁজ মেজর? খবরের কাগজে পড়েছিলাম মনে হয়। যাই হোক, তোমার ভাইকে ওই মেয়ের থেকে দূরে করো, নয়তো আমিই করব। মাশরিফের জীবনটা নষ্ট করে দেবে মেয়েটা। কাশফার সাথে ঋতিকাও একমত পোষণ করে। তারপর কথা বলা শেষে ফোন কেটে দিলে কাশফা রেগে ব্যালকনির রেলিংয়ে থাকা কফির মগটা ফেলে দেয়। মেঝেতে পড়ে মগটা কয়েক টুকরোতে বিভক্ত হয়ে গেছে। একটা টুকরো হাতের মুঠোয় চেপে রেগে হিসিয়ে বলে ওঠে, মাশরিফ আমার, নয়তো কারো না। দেখতে দেখতে আরও অনেকগুলো দিন কেটে গেল। ইতিমধ্যে হিয়ার ওই ছেলে সংক্রান্ত সমস্যাটাও সমাধান হয়েছে।
তবে এতে তার কম ভোগান্তি পোহাতে হয়নি। ছেলেটা ভীষণ একগুঁয়েমি করছিল। ছেলের মাকে আনতে বললেও আনছিল না, কিন্তু হিয়ার পিছুও ছাড়ছিল না। অবশেষে হিয়া বাধ্য হয়ে প্রক্টরকে জানায়। অতঃপর সব সমস্যার সমাধান হয়েছে। চৈত্রের প্রখর দাবদাহে প্রকৃতিতে বসন্তের ইতি ঘটতে চলেছে। মার্চ থেকে এপ্রিলের প্রথমার্ধকে কিভাবে যে বসন্ত ঋতু বলা হয় তাই বুঝে আসে না তিতিরের। ক্লান্ত হয়ে বাসায় ফিরল তিতির। বাসায় এসে মায়ের বানানো শরবতটা খেয়ে বিছানায় গা এলানো মাত্রই অক্ষিপল্লব ভারী হয়ে আসছে, কিন্তু আজ শারীরিক ক্লান্তি থেকে মানসিক ক্লান্তি কিছুটা বেশি। সকালে রোকেয়া বেগমের নাম্বার থেকে কল এসেছিল। রাহানের ছোট ভাই মাহাদি মায়ের নাম্বার থেকে কল করে রোকেয়া বেগমের অসুস্থতার খবর জানিয়েছিল। তিনি নাকি বারবার তিতিরকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অস্থির হয়ে আছেন। ফোনের ওপার থেকে রোকেয়া বেগমের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। তিনি মাহাদের হাত থেকে ফোন নিয়ে কান্না করছিলেন আর বলছিলেন তিতির যেন একবার তাকে দেখতে আসে। এমত অবস্থায় তিতিরের পক্ষে সম্ভব হয়নি মুখের উপর না করে দেওয়া, তাই সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার গিয়ে দেখে আসবে। এদিকে নাজমা বেগম যে কখন এসে তিতিরের পাশে এসে বসেছেন সেটাও বুঝতে পারেনি। নাজমা বেগম মেয়ের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করেন, কি রে, কই হারালি? কি এত ভাবছিস? মায়ের আচমকা ডাকে হকচকিয়ে উঠল তিতির। নিজেকে ধাতস্থ করে স্থির হয়ে বসলো, তারপর বলল, মা শোনো, সামনে শুক্রবার আমার একবার ফরিদপুর যেতে হবে। মেয়ের এমন প্রস্তাবে নাজমা বেগম ভীষণ অবাক হন। তিনি অবাক কণ্ঠে জিজ্ঞাসা করেন, হঠাৎ ফরিদপুরে যাওয়ার ইচ্ছে হলো কেন তোর? এই শহরে, ওই শহরে আবার তোর কি? তিতির হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, একসময় তো ওই শহরটাই আমার সব কিছু ছিল। আজ আমি এই শহরে এসেছি, তার কারণও ওই শহরের কিছু মানুষজনের অবদান। একটা সময় পর তারা আমার সাথে খারাপ ব্যবহার করলেও এক সময় কিন্তু আমি তাদের নয়নের মণি ছিলাম। আমার সুখ দুঃখের সাথী ছিলেন তারা। আজ সেখানে এমন একজন মানুষের অসুস্থতার খবর শুনে যদি আমি না যাই, আমি নিজের কাছেই ছোট হয়ে যাব। তিনি তো তার ছেলে হারিয়েছেন। একজন মায়ের কাছে ছেলে হারানোর দুঃখটা কেমন তুমি তো জানোই। আমি ভুলে যেতে চাই তার করা খারাপ ব্যবহারগুলো। একজন মৃত্যু পথযাত্রী মানুষের উপর নিজের আক্ষেপ আর দুঃখ এসব পুষে রেখে তার গুণা বাড়াতে চাই না। তো শাশুড়ি অসুস্থ? হ্যাঁ, হুট করে শয্যাশায়ী। ডক্টররা কিছু বলতেও পারছেন না। মাহাত বলল মা নাকি বারবার নিজের মৃত্যুর কথা বলতে থাকেন। আমায় খুব দেখতে চাইছেন। রোকেয়া বেগমের খবরটা শুনে নাজমা বেগম ভীষণ ব্যথিত হলেন, সেই সাথে চিন্তায় পড়ে গেলেন। তিতির মাকে দেখে বলল, তুমি চিন্তা করো না, তুমি আর হিয়া এখানেই থাকো, আমি গিয়ে দেখে আসবো। কিচ্ছু হবে না। আমি যে ফরিদপুরে যাব সেটা সুজন আর পলাশ কেউ জানতেই পারবে না। হাসিব ও সাইফ এসে আমাকে বাস স্টেশন থেকে সরাসরি রাহানের বাড়ি নিয়ে যাবে। মৃদুলা আর রিক্তারা আগে থেকেই ওখানে থাকবে। বাহ, তুই তবে সব ভেবেই রেখেছিস। মা রাগ করো না, আমি একা গেলে কোনো সমস্যায় পড়লেও ফাঁক ফোকর দিয়ে ফিরতে পারবো, কিন্তু তোমরা সাথে গেলে তখন বিষয়টা চিন্তার হবে। তাছাড়া আমি জাস্ট দেখা করবো আর চলে আসবো, থাকবো না তো। যা ভালো বুঝিস কর। এই বলে নাজমা বেগম গোমরা মুখে তিতিরের ঘর থেকে বেরিয়ে যায়। মায়ের প্রতিক্রিয়া দেখে তিতির ফুস করে দীর্ঘশ্বাসগুলো ঝেড়ে ফেলতে চাইল। 2 দিন পর ক্যাম্পাসের একটা ছায়ার মধ্যে তিতির, জারিন, নাদিয়া, লিরা ওরা বসে আছে। সবার থেকেই টপটপ করে ঘাম ঝরছে। নাদিয়ার পকেট ফ্যানটা নিয়ে ইতিমধ্যে কারাকারি লেগে গেছে। নাদিয়া ও জারিনের এই ফ্যান নিয়ে কারাকারি দেখে তিতির হেসে ফেলল। হাসতে হাসতে সম্মুখে তার দৃষ্টি গেল। দেখতে পেল শুভ একটা ছেলেকে হাসতে হাসতে ভ্রাতৃত্বপূর্ণ আলিঙ্গন করলো। অতঃপর ছেলেটার কাঁধে হাত দিয়ে হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে যাওয়া ধরলো। তিতিরের কাছে মনে হলো ছেলেটাকে সে চেনে, অবশ্য না চেনার অবকাশ নেই। ক্যাম্পাসে যে কোনো ছাত্রের সাথে শুভর ভালো সম্পর্ক, কিন্তু ছেলেটা ক্যাম্পাসের কেউ না। তিতিরের মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে ছেলেটা শুভ, মাসিরদের বন্ধু মহলের কেউ। নামটা ঠিক মনে পড়ছে না ওর। কৌতূহলের বশবর্তী হয়ে তিতির নাদিয়া ও জারিনের ঝগড়া থামাতে ওদের হাত থেকে ফ্যানটা কেড়ে নিল। তারপর বলল, বাতাস পরে খাস, এখন চল ক্যান্টিন থেকে ঠান্ডা কিছু খেয়ে আসি। লীরা ও জুলিয়ার কাছে প্রস্তাবটা ভালো লাগলো। জুলিয়া উৎফুল্ল কণ্ঠে বলল, আইসক্রিম, আমি চকবার খাবো, ইটস টু মাচ ইয়ামি। কোনো কাপ আইসক্রিম খাই, গরমে চকোবার গলে গলে হাতে পড়লে। কিচ্ছু হবে না, খুব খুব জলদি খেয়ে ফেলবো। ওকে লেটস গো। গরমে আইসক্রিমে হেডেক হয়, বাট আজ মাস্ট খাবো। আচ্ছা বাবা, তোরা যা খুশি খাস, এখন চল তো। ওরা 5 জন চলতে থাকে ক্যান্টিনের উদ্দেশ্যে। ক্যান্টিনে ঢুকে কিছু কিনবে কি? তিতিরে নজর তো শুভ ও শুভর বন্ধুকে খুঁজছে। জারিন তিতিরকে আলতো ধাক্কা দিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? চল। তিতির নিজেকে সামলে বলে,
হ্যাঁ হ্যাঁ চল। আইসক্রিম কিনে ওরা কোনার দিকে একটা টেবিলে বসলো। তখনই একটু দূরে শুভদের দেখতে পেয়ে তিতির জারিনকে ডেকে দেখালো। এই শুভ ভাইয়ার সাথে ছেলেটা তার বন্ধু না? জারিন দিক না বুঝে কানার মতো এদিক ওদিক তাকাতাকি করে কিছুটা জোরে বলে ফেললো। কই শুভ ভাইয়া রে, দেখিস তুই? জারিনের গলার স্বর শুনে তিতির চোখ মুখ খিচে ওর হাত খামচে ধরে ফিসফিসিয়ে বলল, আস্তে বল, এত জোরে চিল্লানোর কি আছে? নাদিয়া পাশ থেকে বলে ওঠে, কি হয়েছে? শুভ ভাইরে খুঁজছিস কেন? ওই তো শুভ ভাইয়া বসা, দাঁড়া ডাক দিই। এই বলে নাদিয়া তিতিরের মুখের ভাবের তোয়াক্কা না করে শুভকে ডেকে উঠল। নাদিয়ার ডাক শুনে শুভর বন্ধু তাকালো। নাদিয়ার ইশারায় আসতে বললে ওরা সেই টেবিল ছেড়ে ওদের টেবিলে আসে। লীরা হাসি মুখে বলে ওঠে, হাই, হাউ আর ইউ অভি ভাই? অভি হালকা হেসে বলে, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। এবার জারিন জিজ্ঞাসা করে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? অভি জবাবে হাসে। নাদিয়া বলে, তাও তো ওনার আমাদের কথা মনে পড়েছে, কিন্তু অর্ক ও রাফি ভাইয়াকে দেখ, এই পর্যন্ত আর এলোই না, সেই যে গেল। শুভ হেসে বলে, বৃহস্পতিবারে আসবে, মানে পরশুদিন। তখন আমরা 7 বন্ধু আবার একত্রিত হব। তিতির মনে মনে ছটফট করছে কিছু জানার জন্য। তিতির জানে যে অভি ও মাশরিফের কর্মক্ষেত্র এক। এখন অভি আসলো আর মাশরিফ এলো না। তিতিরের মনের কথাটা জারিনি বলে দিল, অভি ভাই, আপনার বন্ধু মাশরিফ ভাই যে এলো না? বৃহস্পতিবার আসবে, ওর মাও আসবে। তো আজকে আমি ওকে অনেকবার আসতে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু রাজি হয়নি। শেষোক্ত কথাটা বলতে বলতে অভি তিতিরের দিকে তাকালো। তিতির অভির তাকানো দেখে মাথা নিচু করে ফেললো। কথার বান যে তার দিকে তা তার বুঝতে বাকি নেই। এবার আসলে সে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা ভাবলো। বৃহস্পতিবার তিতির সকালে ক্লাসের জন্য বেরোনোর আগে নাজমা বেগম তিতিরকে বললেন, শোন, আজকে টিউশনিতে যাওয়ার আগে বিকেলে বাসায় আসিস। তোর মহিমা খালা ও মাস্টিফ আসবে, ওরা তো সন্ধ্যা পর্যন্ত থাকবে। রাতে থাকতে বলতাম, কিন্তু থাকতে দিব কই বল? অন্তত একটা রুম তো লাগবেই। বোনকে রাতে রেখে দেওয়ার ইচ্ছে আছে। তিতির প্রথমে অবাক ও খুশি হলেও শেষে বিমর্ষ হয়ে যায়। বলে, কি করবে এখন? তুমি থাকতে বলো। তাছাড়া মেজর মাশরিফের বন্ধুরা তো আছেই। তাহলে বলে দেখবো, কি বলিস? বলো। বিকেলে কিছু সময়ের জন্য বাড়িতে আসলো তিতির। বাড়িতে এসেই মহিমা বেগমকে সালাম দিয়ে মায়ের পাশে বসলো। মহিমা বেগম সালামের জবাব দিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে তিতিরকে জিজ্ঞাসা করেন, কেমন আছো তিতির? দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন ছেলের বউ দেখতে পারলে মনটা শান্ত হতো। মহিমা বেগম অবশ্য কথাটা তিতিরকে উদ্দেশ্য করে বলেছেন, যদিও এখন তার ছেলের বিয়ে নিয়ে তেমন মাথা ব্যথা নেই। মহিমা বেগমের কথা শুনে তিতির আর নজরে মাশরিফের দিকে তাকায়। মাশরিফ এক ধানে ফোন স্ক্রল করছে। তিতির না এই মাশরিফের সাথে আগের মাশরিফ যে তাকে ভালোবাসে বলে দাবি করে তার মিল পাচ্ছে না। তিতির ভাবে হয়তো তার কারণেই এমনটা পরিবর্তন। নিজের মন মস্তিষ্কে আর চাপ নিতে চাইল না সে। মাকে বলে টিউশনে যাবে। মা, আমি যাই তবে? নাজমা বেগম জিজ্ঞাসা করেন, খেয়ে যাবি না? না, দুপুরে ক্যান্টিনে খেয়েছি, এখন যাই তবে। আচ্ছা, সাবধানে যাস। মায়ের থেকে বিদায় নিয়ে তিতির বেরিয়ে আসছিল, তখন আরেকবার পাশ ফিরে মাশরিফের দিকে তাকায়। না, মাশরিফ একবারও নিজের নজর হটায়নি। দৃষ্টি এখনও তার ফোনের স্ক্রিনে নিবদ্ধ। তিতির ঘন নিঃশ্বাস ত্যাগ করে বেরিয়ে আসে। তিতির যাওয়া মাত্রই মাশরিফ স্ক্রিন থেকে নিজের দৃষ্টি হটায়। অতঃপর চোখে হেসে মনে মনে স্বগতোক্তি করে, বলেছিলাম তো, তুমি না ডাকলে ভালোবাসবো না, ভালোবাসি বলবো না, নিজের অনুভূতি প্রকাশ করবো না। আর এখন তোমারই কষ্ট হচ্ছে। মাশরিফ এরপর তার মাকে বলে, মা, আমি বন্ধুদের সাথে দেখা করতে গেলাম, সন্ধ্যার দিকে এসে তোমাকে পিক করে নেব। মহিমা বেগম হাস্যোজ্জ্বল মুখে জবাব দেন, আচ্ছা যা, দ্রুত আসিস। বোনের কথা শুনে নাজমা বেগম ভ্রু কুঁচকালেন। তিনি বললেন, আপা, তোমরা কিন্তু আজকে কোথাও যেতে পারবে না। আজকে তোমাদের এখানেই থাকতে হবে। জানি রুমের একটু কষ্ট হবে, কিন্তু তাও একদিন একটু সহ্য করাই যায়। চায়ের ট্রে হাতে হিয়া এসে বলে, জি আন্টি, আজকে কিন্তু আপনারা থেকে যাবেন। আমি আর তিতির ফ্লোরে মোটা তোষক পিছিয়ে সামলে নিতে পারবো। আপনি আর মা বিছানায় ঘুমালেন, আর মাশরিফ ভাইয়া পাশের রুমে। মহিমা বেগম চটজলদি বলে উঠলেন, আরে না, কি সব বলো, আমরা আজকে থাকবো না। আন্টি, আপনাদেরকে তো আজকে থাকতেই হবে। আর মাশরিফ ভাইয়া প্লিজ আজকে থেকে যান, আমাদের ছোট বাসা বলে আপনারা থাকবেন না।
মহিমা বেগম এক পলক মাশরিফের দিকে তাকায়। মাশরিফ দ্বিধায় পড়ে যায়, কি বলবে। সে হাসার চেষ্টা করে বলে, আসলে সেজন্য না, মানে কোনো মানে টানে শুনবো না ভাইয়া, আপনারা আজকে থাকছেন, আমি সব বন্দোবস্ত করে ফেলেছি। মহিমা বেগম বলতে চাইলেন, তোমাদের কষ্ট হয়ে যাবে মা। কোনো কষ্ট হবে না আন্টি, চাচারা যখন শহর থেকে বেড়াতে আসে তখন আমরা এই 2 রুমই অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর একসাথে বেশি মানুষ থাকলে বরং ভালোই লাগে। হ্যাঁ, তো বেশি মানুষ দেখলে আমাকে কম জ্বালায়। শেষোক্ত কথাটা হিয়া একটু মজার ছলে বলে। হিয়ার রমণাত্মক কথা শুনে ওরা হেসে ওঠে। নাজমা বেগম ও হিয়ার এত অনুরোধে মহিমা বেগম আর আপত্তি করতে পারলেন না। মাশরিফ চা পান করে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়ে যায়। টিউশনি করিয়ে তিতির বাসায় ফিরে নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে একটু বিছানায় গায়ে লাগানোর প্রস্তুতি নিতেই মনে হলো সে ছাড়া রুমে অন্য কারো উপস্থিতি বিদ্যমান। হকচকিয়ে উঠল তিতির। পাশ ফিরে দেখলো মাশরিফ তার দিকে শান্ত ও নিশ্চল দৃষ্টি নিক্ষেপ করে আছে। পরিস্থিতিতে অভ্যস্ত না তিতির ঘাবড়ে যায়। জোরপূর্বক হাসার চেষ্টা করে আমতা আমতা করে বলে, সরি, অ্যাকচুয়ালি আই ডিডন্ট নোটিস ইউ, ইটস মাই রুম, দ্যাটস ওয়াই আমি চলে যাচ্ছি। তিতিরের এই হুলস্থুল কাণ্ড দেখে মাশরিফ শান্ত কণ্ঠে বলে, রিল্যাক্স, পানি খাও, তারপর শান্ত হয়ে বসো, এত হাইপার হওয়ার কিছু নেই। মাশরিফের হাত থেকে গ্লাসটা নিয়ে তিতির ঢকঢক করে পুরো গ্লাসের পানি সাবার করে ফেললো। অতঃপর বলল, আসলে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আপনার আজকে মানে থাকবেন আপনি আজকে, আমি না ভুলে গিয়েছিলাম, সরি আসলে। হ্যাঁ, আপনি রেস্ট করুন, আমি বরং ড্রয়িং রুমে গিয়ে বসে। তিতির নিষেধ করতে চাইল, কিন্তু মাশরিফ ওকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তিতির কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, এই লোকটা কি সবসময় এমন এত গম্ভীর, নাকি আমার সাথে এত গাম্ভীর্যতা প্রকাশ করছেন? কই, আমাদের প্রথম সাক্ষাতের সময় তো উনি এত গাম্ভীর্যতা আমার সাথে দেখাননি, তখন তো খুব ক্যাজুয়াল ছিল, এমনকি নিজেই আমার সাথে কথা বলার বাহানা খুঁজতো। এত পরিবর্তন। কথাগুলো বলতে বলতে তিতিরের মনে পড়লো তাকে তো ফ্রেশ হয়ে প্রয়োজনীয় সব নিয়ে মায়ের রুমে যেতে হবে। জলদি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ও অ্যাপ্রনটা ভিজিয়ে বালতি নিয়ে বেরিয়ে আসে। রাতে খাবার খেতে বসার পর খাওয়া চলাকালীন সময়ে মহিমা বেগম তিতিরকে জিজ্ঞাসা করেন, তিতির, তোমার প্রুফ কবে? প্রশ্ন শুনে তিতির তাকায়, অতঃপর বলে, এই তো জুনে শুরু হবে। সেকেন্ড প্রুফ? জি। এমবিবিএস ও ইন্টার্নি শেষ হওয়ার পর কি ময়মনসিংহতেই থাকবে? প্রশ্নটা শুনে তিতির চুপসে যায়। তার ভবিষ্যৎ গন্তব্য তার জানা নেই, তাই জবাবে বলে, জানি না আন্টি, ভাগ্য যেখানে আছে সেখানেই যাব। এখন থেকে লক্ষ্য ঠিক করে রাখা ভালো, ফরিদপুরে তো আর ফিরবে না। না আন্টি, ওখানে আর ফেরার ইচ্ছে নেই, এই শহরটাকে একেবারে ছেড়ে চলে এসেছি। যেখানেই যাই না কেন ওখানে আর ফিরতে চাই না, অনেক কিছু হারিয়েছি তো ওই শহরে। কথাগুলো বলতে বলতে তিতির ভাতের প্লেটে ভাত নাড়াচাড়া করছে। মহিমা বেগমও আর কিছু বললেন না। মাশরিফও মাথা নিচু করে প্লেটে ভাত নাড়াচাড়া করছে। তখন নাজমা বেগম বলে ওঠেন, কালকে তো তুই ফরিদপুরে একবার যাবি, বহু সকালেই কি বের হবি? দেরি করে বের হলে ফিরতে ফিরতেও তো দেরি হয়ে যাবে। তিতিরের ফরিদপুরে যাওয়ার কথা শুনে মহিমা বেগম সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করেন, হঠাৎ ফরিদপুরে কেন যাবে? নাজমা বেগম মলিন কণ্ঠে জবাব দিলেন, তো শাশুড়ি মানে রায়হানের মা রোকেয়া বেগম খুব অসুস্থ, শয্যাশায়ী, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তিনি একবার তিতিরকে দেখতে চেয়েছেন। রায়হানের ছোট ভাই মাহাত ফোন করেছিল, তাই কালকে তিতির দেখতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মহিমা বেগম অবাক কণ্ঠে বলেন, একা একা যাবে নাকি? ওখানে তো ওর শত্রুর অভাব নেই। এখন একা একটা মেয়ে গেলে কি না কি হয়, তার চেয়ে ভালো কালকে তিতিরের সাথে মাশরিফও যাক, গেল আর নিয়েও আসলো। মহিমা বেগমের প্রস্তাব শুনে তিতির হতচকিত হয়ে তাকায়। মাশরিফও চোখ তুলে তাকিয়েছে, যার দরুন তিতির ও মাশরিফের নেত্রযুগলের সাক্ষাৎ ঘটে। তিতির হড়বড়িয়ে বলে, না আন্টি, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আর বাস স্ট্যান্ডে আমার 2 বন্ধু এসে আমায় রিসিভ করবে, এরপর ওরাই আমাকে বাসে উঠিয়ে দিয়ে যাবে, কোনো সমস্যা হবে না এতে। চুপ করো মেয়ে, আমি যা বলছি তাই হবে। তুমি একা তো ফরিদপুরে যাবেই না, মাশরিফ তোমাকে নিয়ে যাবে ও নিয়ে আসবে। তুমি একা গেলে তো তোমার মা চিন্তায় চিন্তায় স্ট্রোক করে ফেলবে, তাছাড়া আমরা সবাই টেনশনে থাকবো। তার থেকে ভালো আমার ছেলে তোমাকে নিয়ে গেল, ও সাথে গেলে আমাদের টেনশন অনেকটাই কমে যাবে। মহিমা বেগমের ধমকে তিতির চুপ করে যায়। সে মাশরিফের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে। মহিমা বেগম এবার মাশরিফকে বলেন,
তুই নিয়ে যেতে পারবি না তিতিরকে? তুই তো সবই জানিস, যদি কোনো বিপদ আপদ হয়। মাসরিফ এক পলক তিতিরের দিকে তাকায়। তিতির মস্তক নত করে রেখেছে। অতঃপর মাসরিফ বলে, ওনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি নিয়ে যেতে পারি, আমার কোনো প্রবলেম নেই। নাজমা বেগম ও মহিমা বেগম দুজনেই খুব খুশি হন। মহিমা বেগম সহাস্যে বলেন, ওর আবার কিসের প্রবলেম? তিতির, তোমার কোনো প্রবলেম আছে? তিতির থতমত খেয়ে যায়। আমতা আমতা করে কিছু বলার প্রস্তুতি নিতেই নাজমা বেগম বলে ওঠেন, ওর কোনো সমস্যা নাই, একা যাবে ভেবেই আমি ভীষণ ভয়ে ছিলাম। এখন সাথে যদি মাসরিফ বাবা যায় তবে ভয়টা কমবে। নাজমা বেগমের সাথে হিয়াও তাল মেলায়। অগত্যা তিতির বাধ্য হয়ে যেতে রাজি হয়। পরের দিন খুব সকালে তিতির ও মাসরিফ সবার থেকে বলে বাসে উঠে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করে। সকালে রওনা করে তাড়াতাড়ি ফরিদপুরে পৌঁছে গেছে। ঘড়ির কাঁটায় 11টা ছুঁই ছুঁই। রাহানদের বাড়িতে কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে ওরা। প্রায় 1 মিনিট হলো, এখনও দরজা না খোলাতে তিতিরের কিছুটা অস্বস্তি হচ্ছে। হঠাৎ করে জার্নি করে এসে কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে কিছুটা খারাপ লাগে। তিতির ব্যতিব্যস্ত হয়ে আবারও কলিং বেল চাপা মাত্রই দরজা খোলা হয়। দরজা খুলে রাহানের বোন রুমি। রুমি দরজা খুলে তিতিরকে দেখে ভারী অবাক হলো। রুমি অবাক কণ্ঠে শুধায়, তুমি এখানে? রুমির এহেন প্রতিক্রিয়ায় তিতির অস্বস্তিতে পড়ে যায়। সে এক পলক মাসরিফের দিকে তাকায়, তারপর বলে, মাকে দেখতে এসেছি আপু, মা আমায় দেখতে চেয়েছেন। কথাটা শুনে রুমি মুখ বাঁকালো, কেমন তাচ্ছিল্য ভাব এনে বলল, বাহ, মায়ের খোঁজ খবর নেওয়া হচ্ছে, তা উদ্দেশ্যটা কি? রুমির কথার ধরনে তিতির বেশ বিরক্ত হয়। সে রুক্ষ কণ্ঠে বলে, আমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। কিছুদিন আগে মাহাদ আমাকে মায়ের অসুস্থতার খবরটা জানিয়েছিল, আর মাও খুব জোর করছিল, অনুরোধ করছিল যেন একবার এসে তাকে দেখে যাই। মায়ের অনুরোধটা ফেলতে পারিনি বলেই আজকে এখানে এসেছি। রুমি তিক্ত কিছু বলতে নিবে, তার আগে একটা মেয়ে এসে তিতিরের হাত ধরে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ভাবি আপনি এসেছেন? আসেন ভাবি, আপনাকে মায়ের কাছে নিয়ে যাই। মেয়েটাকে তিতির চিনতে পারে, জিজ্ঞাসা করে, আরে তিহু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাহাদের মুখে তোমার কথা শুনে খুব ভালো লেগেছিল যে তোমরা বিয়েতে দেরি করনি। আর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তাই মাহাত বলল বিয়েটা দ্রুত করে ফেলতে। এই তো 2 মাস হলো বিয়েটা হয়েছে। তিতির এবার খুশি হয়ে বলে, মায়ের দেখভালের জন্য কেউ তো আছে, মনে শান্তি পেলাম। তিতিরের এই সাধারণ কথাটা রুমির কাছে যেন তীরের মতো বিঁধল। সে ক্ষিপ্ত স্বরে বলল, তুমি কি বলতে চাইছো? আমি মায়ের খেয়াল রাখি না? রুমির এহেন প্রশ্নে তিতির হতবাক হয়ে গেল। সে তো এরকম কিছু বলেনি। আপু, আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। আপনি তো শ্বশুর বাড়িতে থাকেন, এখানে মায়ের খেয়াল রাখার জন্য কেউ তো থাকা উচিত, এই জন্য বলেছি আমি। রুমি এর কোনো প্রত্যুত্তর না করে ফোঁস নিঃশ্বাস ছাড়তে লাগলো। তিহু রুমির কথা পাত্তা না দিয়ে বলে, বাদ দিন ভাবি, রুমি আপুর কথায় কিছু মনে করবেন না। আসেন, ভিতরে আসেন। আর ভাইয়া, আপনিও ভিতরে আসেন। মাসরিফ এতটা সময় গম্ভীর মুখ করে সবার ব্যবহার দেখছিল। তিহুর আতিথ্যতায় সে হালকা হেসে ভিতরে গেল। তিহু তিতির ও মাসরিফকে নিয়ে রোকেয়া বেগমের ঘরের দিকে গেল। রোকেয়া বেগমের ঘরে তার পাশে মাহাত বসে আছে। মাহাত তার পায়ে তেল মালিশ করছে। রোকেয়া বেগমের মুখশ্রী এতটা শুকনো রুগ্ন দেখাচ্ছে যে তিতির প্রথম দেখায় চিনতে পারেনি। হতবাক হয়ে যায় সে। মাহাতকে তিতির ইশারায় জিজ্ঞাসা করলো, রোকেয়া বেগম জেগে আছেন না ঘুমিয়ে আছেন? মাহাত যখন ইশারায় বুঝালো রোকেয়া বেগম জেগে আছেন, তখন তিতির দৃঢ় পায়ে রোকেয়া বেগমের পাশে গিয়ে বসে। অতঃপর তার হাতটা নিজের কোলে তুলে নিয়ে বলে, আসসালামু আলাইকুম মা, এখন কেমন আছেন? তিতিরের কণ্ঠস্বর শুনে রোকেয়া বেগম চোখ খুলে তাকালেন। চোখ ভর্তি জল আর মুখে লেগে আছে তৃপ্তির হাসি। তিনি জড়ানো কণ্ঠস্বরে বললেন, তুই আসিস মা, কতদিন পর তোরে দেখলাম। আমি না হয় তোর উপর একটু বেশি রাগ করে ফেলেছি, তোর সাথে খারাপ ব্যবহার করেছি, তার জন্য কি তুই আমার ভুলে যাবি? শুধু এই মায়ের খারাপ দিকগুলোই দেখলি? বলতে বলতে রোকেয়া বেগম হুহু করে কেঁদে ওঠেন। তিতিরও চোখের জল ধরে রাখতে পারেন না। আবেগময় মুহূর্তে উপস্থিত সকলের নেত্রকোণে নোনা জল ভিড় করেছে। মাসরিফের হঠাৎ ফোন আসাতে মাসরিফ একটু ঘর থেকে বের হয়ে কথা বলতে যায়। তখনই রুমি রোকেয়া বেগমের রুমে প্রবেশ করে আচমকা বলে, নতুন আশিক পেয়েছো নাকি তিতির? সাথের লোকটাকে? কথাটা যেন বজ্রপাতের মতো পতিত হলো। তিতির হতচকিত হয়ে তাকায়। অবাকের রেশে কণ্ঠে রুদ্ধ হয়ে গেছে। মাহাত বিস্মিত কণ্ঠে বলে, এসব কি বলছো আপু? রুমি আরো তেজি কণ্ঠে বলে, ভুল কি বললাম? ঠিকই তো বললাম। ময়মনসিংহতে গিয়েছো কেন তবে? আবার আজকে আসছো তো সাথে এক অচেনা ছেলেকে নিয়ে। ওর ভাই তো বেঁচে নেই, তাহলে আর কে? নতুন আশিকই তো হবে। মাহাত জোরালো কণ্ঠে বলে, থাম আপু, যা মুখে আসছে বলে চলেছে।
একটু। এই তুই চুপ কর, যা বুঝিস না বলবি না। তোরা সব দেখেও চুপ থাকলে কি আমিও চুপ করে থাকবো? সত্য দেখেও চুপ থাকবো নাকি? তিতির চোখ বন্ধ করে একটা হতাশার ঢোক গিলে অতঃপর বলে, সব না জেনে একটা মন্তব্য করে ফেললেই বোধ হয় নিজেকে মহাজ্ঞানী ভাবা যায়। কিন্তু ভুলে যাবেন না, এসব জ্ঞানহীন মানসিকতার মহাজ্ঞানী সম্মানের যোগ্য না। তিতিরের কথায় ফুঁসে উঠল রুমি। রুমির স্বামী সাদিক ইশারায় বারবার রুমিকে থামতে বলছে, কিন্তু রুমি তো নাছোড়বান্দা, তেজি কণ্ঠে বলে, কি জানবো? হ্যাঁ, তোমার পরিবারের পুরুষ মানুষ আর আছে বা কে? তোমার চাচাতো ভাই তো ছোট, তাহলে আর কে বুঝবো? আমি না হয় বেশি বুঝি, তবে তুমিই বলো লোকটা কে? তিতির লম্বা শ্বাস নিয়ে অকপটে হরহরিয়ে বলতে থাকে, উনি আমার কাজিন, খালাতো ভাই। উনি আমাদের পাশে ছিলেন বলেই এখনো সমাজের চিল শকুনেরা আমাদের 3 জন লোককে ছিঁড়ে খেতে পারেনি। বিপদের বন্ধু চেনেন? মেজর মাশরিফ ইকবাল আমাদের মা মেয়েদের বিপদের বন্ধু। উনি সুসময়ের মাঝি না। তাই আপনি বাহিরের লোক হয়ে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করে ফেলবেন না। রুমি শেষের কথাগুলো মাশরিফ ঘরের দরজার কাছে এসে শুনেছে। তখন তার যতটা রাগ হচ্ছিল, এখন তার থেকে বেশি প্রশান্তি কাজ করছে। এবার মাশরিফ দরজার কাছ থেকে বলে ওঠে, আপনার বলছি পরচর্চা খুব শখ মিসেস রুমি। আসার পর থেকে দেখছি আপনি তিতিরের পেছনে পড়ে আছেন। তিতিরকে নিয়ে তো এখানে আর কারোর কোনো সমস্যা আমার নজরে আসছে না, কিন্তু আপনার একার দিক থেকে 10 জনের সমান সমস্যার নজরে আসছে। আপনি আপনার বাবার বাড়িতে এসেছেন, ভালো কথা, সবার সাথে হাসি খুশি থাকবেন, কিন্তু আপনি দেখছি বাড়ির পরিবেশ খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছেন। তাছাড়া তিতির তো বলেছে সে শুধু মেজর রাহানের মায়ের সাথে দেখা করতে এসেছে, তা ওনার রিকোয়েস্টে। তবে কি জানেন মিসেস রুমি, আমি শুনেছি আপনি নাকি বছরে 8-9 মাসে এ বাড়িতে পড়ে থাকেন। তাতে বোঝা যায় আপনার আগ্রহ। বিয়ের পর এত সময় বাপের বাড়ি পড়ে থাকলে আপনার সংসারের হাল কি? রুমি খেপে উঠল, রুক্ষ কণ্ঠে শাসালো, আপনি কিন্তু বেশি কথা বলছেন। আমার বাবার বাড়ি আমি যখন খুশি আসবো। তাহলে তিতিরের শ্বশুর বাড়ি, ওর স্বামী জীবিত না থাকলে স্বামীর পক্ষে হকের অধিকার ও যখন খুশি বাড়িতে আসতে পারবে। এখন আপনার কাছে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? আপনি সারা বছরই বাড়িতে পড়ে থাকেন, তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ বা সমস্যা নেই, কিন্তু অন্যের ব্যাপারে নিজের ঘাড়ে নাকটাকে ঢোকানোর চেষ্টা করবেন না। কথাগুলো বলে মাশরিফ এবার রুমির স্বামীর দিকে তাকায়। রুমির স্বামী সাদিক মাথা নিচু করে রেখেছে। মাশরিফ তাকে জিজ্ঞাসা করে, ভাই, আপনি যদি এভাবে মাথা নিচু করে রাখেন তাহলে কিভাবে হবে? আপনার স্ত্রীকে আপনি নরমভাবে ইশারা করে যে থামাতে পারবেন না, তা আপনিও জানেন। অন্যায় কথা শুনলে রুখে দাঁড়াতে হয়। রুমির স্বামী সাদিক বলে, ভাই, ওরে আমি অনেক বুঝেছি, কিন্তু সে তো বুঝে নাই। উল্টো রাগ করে এখানে এসে মাসের পর মাস থাকে। ওর জন্য আমাকেও এখানে থাকতে হয়। আমার মাকে তো ওর জন্য আমার ভাইয়ের কাছে রাখে। এখনো নিজেও বাসায় থাকে না, তখন আমি তো একা হয়ে যাই। রুমি রেগে বোম হয়ে কিছু বলতে নিবে, তখন রোকেয়া বেগম রুগ্ন কণ্ঠে বলে ওঠেন, তুই আজকে এক্ষুনি চলে যা রুমি, আমার সংসারের ঝামেলা বাঁধাস না, নিজের সংসারটা মন দিয়ে কর। সন্ধ্যার পর তিতির ও মাশরিফ ময়মনসিংহ ফিরল। সারাদিন জার্নি শেষে অবসন্ন শরীর এখন বিশ্রাম চাইছে। তিতির নিজের ঘরে গিয়ে জামা কাপড় নিয়ে মায়ের ঘরে চলে গেল। মাশরিফ কিছু সময় সোফার ঘরে বসে থেকে শরবতকে একটু রেস্ট করতে গেল। মহিমা বেগম ও ছেলের সাথে কথা বলতে ছেলের পিছু গেলেন। মাশরিফ বিছানার উপর বসা মাত্রই মহিমা বেগম ছেলের পাশে এসে বসলেন, তারপর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, ওখানে কোনো ঝামেলা হয়নি তো? সব ঠিক ছিল? মাশরিফ ঘন নিঃশ্বাস ফেলে বলল, হয়েছিল, মিটেও গেছে। কি হয়েছিল? মেজর রাহানের বোন উল্টাপাল্টা কথা বলছিল, বাদ দে সেসব, ওসব মনে করলেই মেজাজ খারাপ হচ্ছে। মহিমা বেগম আর ঘাটালেন না। তিনি এবার উৎসাহী কণ্ঠে বললেন, আমি নাজমার সাথে কথা বলেছি। মাশরিফ ফোন স্ক্রল করতে করতে বলল, কি ব্যাপারে? তোরও তিতিরের বিয়ের ব্যাপারে। প্রথম দফায় পাত্তা না দিলেও দ্বিতীয় দফায় আচমকা ঘুরে তাকায়, অতঃপর বিস্মিত কণ্ঠে বলে, কি বললে? ছেলের প্রতিক্রিয়াতে মহিমা বেগম হাসলেন। তিনি বললেন, তোর খালা তো রাজি, এখন তিতির রাজি হলেই হলো। তারপর ঘরোয়া ভাবে বিয়ে পড়িয়ে রাখবো। তোদের যখন সময় হবে তখন তোদের মতো ভাববি। মাশরিফ তাচ্ছিল্য করে বলল, আগে থেকে এত কিছু ভেবে রেখেছ? মেইন মানুষটা তো রাজি হবে না। তুমি দেখো দিদি রাজি হবে না, বাদ দাও সব। আগে থেকে নেগেটিভ ভাবিস কেন? রাজিও তো হতে পারে। দেখা যায়, কাল সকালে কিন্তু জলদি বের হতে হবে, খুব সকালে বের হব। মহিমা বেগম বললেন, সব গুছিয়ে রাখতে হবে, আমার তো ক্লাসও আছে।
এই গোছানোর ঝামেলাই হতো না যদি গতকালকে চলে যেতাম। আজ না হয় ওখান থেকে এসে তিতিরকে নিয়ে বেরোতাম। থাকার জন্য শপিং করতে হলো, এখন সেগুলো টানতে হবে। থাক, 2টা দিনই তো, কাছাকাছি থাকলে সম্পর্ক গভীর হয়। এদিকে নাজমা বেগম ও হিয়া তিতিরের দুই পাশে বসেই বাড়িতে কিছু হয়েছে কিনা জানতে চাইছে। তিতির অনেকটাই ক্লান্ত, তাও মা আর ভাবির আগ্রহে বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাক। রোকেয়া বেগম যখন রুমিকে চলে যেতে বলেন তখন রুমি রেগে কান্নারত কণ্ঠে বলে ওঠে, ও এখন বড় ছেলের বউকে দেখে দরদ উঠছে। এখন আর আমাকে লাগে না, তাই না? তোমার বড় ছেলের বউ তোমার লক্ষ্মী বউ, কত লক্ষ্মী দেখো। এখনই পরপুরুষ সাথে নিয়ে ঘুরছে, নির্লজ্জ মেয়ে। সে যে বিধবা সেটা মনে হয় ভুলেই গেছে। এভাবে চলাফেরা করলে কে বলবে সে বিধবা? চরিত্রহীনা একটা। রুমি কথাগুলো বলে ফোঁসফোঁস করতে থাকে। রোকেয়া বেগমেরও চোখ দিয়ে পানি পড়ছে। মাশরিফ প্রতিবাদ করে বলে, আমি বুঝতে পারছি না আপনার কি সমস্যা হচ্ছে। তিতির কিভাবে চলবে না চলবে এটা সম্পূর্ণ ওর ব্যাপার। আপনি ওর চরিত্র আঙুল তুলতে পারেন না। রাহান স্যারের মৃত্যুর অনেকটা সময় হয়ে গেছে। টেরোরিস্টদের বলার সময় অনুযায়ী প্রায় 13 বছর। তার স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্যৎকাল 4 মাসের মতো। বহু আগে তিতির ইদ্যৎকালও শেষ। রাহান স্যারের মৃত্যুর খবর জেনেছে, সেটাও 6 মাসের মতো হয়েছে। তাহলে কেন সে নিজের মতো থাকতে পারবে না? আপনাদের বাসায় তো থাকার মতো পরিবেশ রাখেননি, এখন আপনি কি চান ও মরে যায়? রুমি চোখ মুছে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলে, ও আমাদের বাড়িতে আসবে কেন? ওর জন্য আমার ভাই আজকে আমাদের সাথে নেই। অপয়া অলক্ষী একটা, আমাদের পরিবারটা তছনছ করে দিয়েছে। রুমির অযৌক্তিক অভিযোগে মাশরিফ প্রচণ্ড বিরক্ত হয়। এদিকে তিতিরের দিকে নজর গেলে দেখে তিতির চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে কান্না আটকে রাখার চেষ্টায় আছে, কিন্তু বেইমান লোচন বিরোধিতা শুরু করেছে। কপল বেয়ে দুঃখের দরিয়া বয়েই চলেছে। মাশরিফ তিতিরের এই অশ্রুসিক্ত নেত্রপল্লব দেখে নিজে রাগ সংবরণ করতে পারল না। ক্ষিপ্ত কণ্ঠে বলতে শুরু করে, আপনাদের পরিবার তছনছ হয়েছে, কিন্তু আমার তো মনে হয় এই মেয়েটার জীবন তছনছ হয়েছে। একবার নিজেকে ওর জায়গায় কল্পনা করে দেখুন, দম আটকে মরে যাবেন। প্রথমেই বলা হয়েছে তিতির আজকে এখানে এসেছে আপনার মায়ের বিশেষ অনুরোধে। তিতিরকে যাতা বলে আপনি যে বিবেক বুদ্ধিহীন সেটাই বারবার প্রমাণ করছেন। আর সাদিক সাহেব, আপনার স্ত্রীকে এখান থেকে দয়া করে নিয়ে যান। যতক্ষণ আমরা এখানে আছি ততক্ষণ দয়া করে আপনার স্ত্রীকে আমাদের থেকে দূরে রাখুন। একবার অন্তত তার বেপরোয়া জীবনের লাগাম টানুন। রুমির স্বামী সাদিক আর একটু অপেক্ষা করলেন না, রুমিকে জোর করে টেনে নিয়ে যান। রুমি চলে যাওয়ার পর রোকেয়া বেগম চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলেন। তিতিরের হাত নিজের মুঠোবন্দি করে অনুনয়ের স্বরে বললেন, আমাকে মাফ করে দিস রে। আমি তোকে আসতে বলেছি বলে তোকে আজ এতগুলো কথা শুনতে হয়েছে। আমার মেয়েটা যে দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু দোষটা তো আমারই। আমি প্রথমে ওর লাগাম টানিনি। ওর কোনো কথায় মনে নিস না। কথাগুলো বলতে বলতে রোকেয়া বেগমের চোখ আবারও ভিজে ওঠে। তিতির নিজের এক হাত ছাড়িয়ে রোকেয়া বেগমের চোখের জল মুছে দিয়ে বলে, আমার সব সয়ে গেছে মা। রুমিয়াপুর ব্যবহার যে এরকম আমি জানি, কম তো আর আমার সাথে করেননি এরকম। দোয়া করি আল্লাহ ওনাকে হেদায়েত দিক। রোকেয়া বেগম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে বলেন, তুই তো জীবনটা নতুন করে শুরু কর, সুন্দর করে শুরু কর। কোনো কালো ছায়া যেন তোর জীবনে না আসে। জীবনে কারো জন্যই থেমে থাকে না। একজনের জন্য একজন জীবন থেমে রাখা মানেই বোকামি। জীবন তার নিজ গতিতেই চলে। সময়ের প্রয়োজনেও মনের তাগিদে জীবনে কিছু মানুষের আনাগোনা ঘটে। তোর বাবা শ্বশুর আমাকে বলে গিয়েছিলেন আমি যেন তোর জীবনটা গুছিয়ে দেই। তিনি হয়তো আগেই সবটা বুঝে গিয়েছিলেন। তুই তো জানিস মানুষটা তোকে কখনো পুত্রবধূ দৃষ্টিতে দেখেনি, নিজের মেয়ের মতো আগলে রেখেছিল। তিনি চেয়েছিলেন তার এই মেয়ের জীবনটা সুন্দর হোক। আমি হয়তো খুব বেশি দিন বাঁচব না, তোর জীবনটা সুন্দর হয়তো দেখে মরতে পারলেও শান্তি পেতাম। তিতির চোখ মুছে ভাঙা কণ্ঠে অভিযোগ করে ওঠে, এসব অশুভ কথা বলবেন না। আপনি অনেক বছর বাঁচবেন, আপনার এই মেয়ের সুন্দর জীবন মন ভরে দেখবেন, কিচ্ছু হবে না আপনার। রোকেয়া বেগম অশ্রুস্নাত চোখে হালকা হাসেন, অতঃপর বলেন, না রে, মন থেকে সাড়া পাই না। তোর সুন্দর সুখী জীবন দেখা তৃষ্ণা নিয়ে দুনিয়ায় ছাড়তে চাই না। তিতিরের কাছে চোখের জল ছাড়ার কোনো জবাব দেওয়ার মতো নেই। যতটা সময় এখানে থাকবে তত তার হাসপাস লাগবে, তাই জলদি বিদায় নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। ফ্ল্যাশব্যাক শেষ। সব শুনে নাজমা বেগম ও হিয়ার চোখেও পানি জমে উঠেছে। তিতির মুখ ঢেকে কান্না লুকানোর চেষ্টা করছে। হারাতে হারাতে সে খুব ক্লান্ত।
রোকেয়া বেগম তাকে কষ্ট দিয়ে অনেক কথা বললেও তার ভালোবাসার পরিমাণও তিতির ঠাওর করতে পারে না। তিনি যখনই কষ্ট দিয়ে কথা বলেছেন তা যে এক সন্তানহারা মায়ের ক্ষোভ ছিল তিতির ওটাই মানে। নাজমা বেগম বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।